আর সিভিল ল ফাউন্ডেশনের কোর্স সম্পর্কে অনেকেই জানতে চায়, এটার সম্পর্কে যদি আসলে কিছু বলতেন। সিভিল ল ফাউন্ডেশন কোর্সটা আমরা করছি 12টা মডিউল, 12টা ক্লাস। এই 12টা ক্লাসে 120টা, এরপরে আমরা আরো যোগ করছি 12টা, 132টা প্রশ্ন আছে। বাংলাদেশে যত প্রকারের পর্চা আছে সেই পর্চাগুলো আমরা চিনাইতে থাকি। পর্চা থেকে তার হিস্সা, আনা, গন্ডা, করাক্রান্তি, তিল, এই অনুপাতে তার অংশ কত হবে সেটা বের করা শিখি। পরবর্তীতে আমরা শিখাই জমি মাপের যে পদ্ধতিগুলো, যেমন একজনে ফিজিক্যালি জমি মাপতে পারবে, নকশা দিয়ে জমি মাপতে পারবে। এর মানে আমি শিপ কোর্স যেটা বলে সেটা আমরা 2 দিনে প্রশিক্ষণ দিই। এরপরে আমরা শিখাই ফারায়েজ, ইসলামিক ফারায়েজ, হিন্দু ফারায়েজ, অন্যান্য ফারায়েজগুলা কিভাবে সম্পত্তির মালিক হবে। তো অবশ্যই সবাই জানে যে মালিক হয় 2 ভাবে, দলিল ধারা এবং ওয়ারিশ ধারা। এই মালিকানাটা, এই ফারাজটা আমরা শিখাই। পরবর্তীতে আমরা শিখাই যে জমির দলিল, মিউটেশন, ওয়ারিশ সার্টিফিকেট, এই বিষয়গুলো। এর ধারাবাহিকভাবে আমরা শিখাই মালিকানা ধারাবাহিক বিবরণ, এটাকে বলে চেন অফ টাইটেল। এই চেন অফ টাইটেল বুঝতে হলে তার পর্চা, নকশা, জমির পরিমাণ, তার ফারায়েজ, দলিল, মিউটেশন, খাজনা সব বুঝতে হয়। এই মালিকানা ধারাবাহিক বিষয়টা যখন শিখতে পারে, সবাই শেখা হয়, এরপরে আমরা আস্তে আস্তে যাই আরজি লেখার দিকে। সিভিলের যত প্রকারের আরজি আছে আমরা আরজিগুলো ড্রাফট শিখাই। আরজির পরে শিখাই জবাবের পরে আমরা শিখাই কিভাবে জবানবন্দি দিবেন, অথবা বিবাদীর কিভাবে জবানবন্দি দিবেন, বাদীকে বিবাদী কিভাবে জেরা করবে, বিবাদীকে বাদী পক্ষ কিভাবে জেরা করবে। এই 2টা চূড়ান্ত হওয়ার পরে আমরা শিখাই কিভাবে আর্গুমেন্ট তৈরি করবে। এর মূল কথা হয়েছে যে আমাদের যে সিভিল ল ফাউন্ডেশন কোর্স, এই কোর্সটা আমরা 0 থেকে শুরু করি, পর্চা থেকে শুরু করে পরে যুক্তিতর্ক পর্যন্ত আমরা 12টা ক্লাসে নিয়ে যাই। তবে আমার মনে হয় যে আমাদের যে কোর্স মডিউল, এটা 12টা ক্লাসে হয় না, আরো সময়ের দরকার। ঠিক আছে। স্যার, সিভিল ল ফাউন্ডেশনের ভবিষ্যৎ প্ল্যানটা কি আসলে আপনার? আসলে সিভিল ল ফাউন্ডেশন এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা হয়ে আমরা আসছি। আমি দেখলাম বা আমার সিনিয়ররাও বলতেছে বাংলাদেশে সিভিল লয়ারের অনেক অভাব। এটা একটা কথা, সেটা পরে আসতেছি। আমাদের সবাই বলে যে সিভিল মামলা নিষ্পত্তিতে অনেক সময় লাগে। কেন সময় লাগে সেটা হচ্ছে আমরা আইনজীবীরা প্রপারলি মামলাটা ফাইল করি না, সময় মতো হিয়ারিং করি না। কোর্ট এই সুযোগটা নিয়েও টাইম পিটিশন মঞ্জুর করতে থাকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি করার যত কলা কৌশল আছে সেটা শেখানো, আবিষ্কার করা। যেমন এখন বর্তমানে একটা আইন কারেকশন হয়েছে, আমি বলতেছি আমার মামলাটা যদি আমি ফ্রেশভাবে জমা দিই, তাহলে আমার মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে। এক কথা বলতেছি, ওই তোমার প্রশ্ন পরে ওইটা দিচ্ছি। দ্বিতীয়ত হয়েছে যে আমাদের সিভিল লয়ারের সংখ্যা বৃদ্ধি করবো। আমরা কি করব, যে যত আমরা প্রশিক্ষণ দেব তত সিভিল লয়ার সংখ্যা আমাদের বাড়তে থাকবে। ঠিক আছে। আমাদের আরেকটা প্ল্যান, আরেকটা বিষয় হচ্ছে যে সিভিল লয়ার শুরুতে আসতে চায় না। কেন না? মনে করে এখানে ইনকাম নাই। সিনিয়ররা অনেকেই বলে সিভিল অনেক কঠিন। আসলে ক্রিমিনালের চেয়ে সিভিল কত সহজ সেটা আমি প্র্যাকটিক্যালি কেউ না বুঝাইলে বুঝতে পারবো না। কারণ সিভিল চলে কাগজের উপরে। সিভিল ফাইলিংটা তৈরি করতে কষ্ট লাগে, কায়িক পরিশ্রম। ক্রিমিনাল চলে মগজের উপরে, আর সিভিল চলে কাগজের উপরে। এই জিনিসটাই বুঝাইতে পারি। সিভিলে ইনকাম কম দিতে আসতে চায় না।
আমাদের কাছে যারা নবীন আইনজীবী তাদেরকে ইনকাম সোর্স খুঁজে দেওয়া। কি খুঁজে দেওয়া? আপনি পর্চা করবেন, পর্চা থেকে ইনকাম হবে। আপনি জমি মাপ দিবেন, একটা জমি মাপলে আপনি 5,000 টাকা কমপক্ষে পাবেন। আপনি একটা ফারাইজ করে দিবেন, আপনি টাকার অঙ্ক পাবেন। আপনি একটা দলিল রেজিস্ট্রেশন সহযোগিতা করবেন, পাবেন। মিউটেশন করবেন, টাকা পাবেন। মালিকানার ধারাবাহিক বিবরণী দিয়ে লিগ্যাল ওপিনিয়ন দিবেন, পাবেন। মামলার আর্জি লিখবেন, জবাব লিখবেন, শুনানি করবেন, পাবেন। তো সিভিলে কেন ইনকাম নেই? সিভিল ইনকাম সোর্সটা আমরা বুঝি না, বুঝতে পারি না, আমাদেরকে সবাই ভয় দেয়। সে কারণে আমরা বলতেছি যে সিভিল ল ফাউন্ডেশন কি করতেছে, জুনিয়র নবীনদেরকে অভয় দিচ্ছে যে আসেন, ইনকাম সোর্স এখানে আছে, আমরা দেখাই দেব। সিভিল ল ফাউন্ডেশন 3টা লক্ষ্যে কাজ করে। একটা হচ্ছে দ্রুত মামলা নিষ্পত্তি করা, আর একটা হচ্ছে আইনজীবীর সংখ্যা বাড়ানো, আর যারা যুক্ত হবে সিভিলে তাদের ইনকাম সোর্সটা বাড়াই দেওয়া, যে পেলাম সেটা আমাদের আছে। ধন্যবাদ স্যার। নতুন যে আইনটা হলো কিছুদিন আগে, সেইটা কি সিভিল ল ফাউন্ডেশনে আসলে কোনো ভালো দিক ফালিয়েছে? আপনার কি মনে হয়? এখন এইটা হচ্ছে কি যে আমরা আগেও বলছিলাম যে আমাদের সিপিসি কারেকশন হাউস, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিচ্ছেন। সেটা হচ্ছে যে আমরা আগে টাইম পিটিশন নিতেই থাকতাম, এখন টাইম পিটিশনটা একটু প্রতিবন্ধকতা আসবে। টাইম পিটিশন আদালত চাইলেই অ্যাভেলেবেল দিবেন না, তাহলে আমাদের সময় বাঁচবে। দ্বিতীয়ত, মামলা ফাইলিং এর সময় নির্ধারণ করা হয়েছে যে গুরুত্বপূর্ণভাবে আর্জি তৈরি করতে হবে এবং আর্জির সঠিক কাগজপত্র জমা দিতে হবে। আর্জি একটা এফিডেভিটের মাধ্যমে জমা দিতে হবে। এর মানে আর্জি দেওয়ার সময়, আর্জি দাখিলের সময় আমরা বলতে পারবো মামলা আমি কি জিতবো কি হারবো। এই বিষয়টা আমরা নিশ্চিত হইতে পারতেছি যদি আমি আর্জিকে গুরুত্ব দিই। দ্বিতীয়ত, আদালতে প্রত্যেক দিন মামলা চলতো 100টা বা 70টা, এখন চলবে 200 অথবা 140। এই বিষয়টা আমরা আগাই গেলাম। সব আদালতই এখন তার ডিগ্রি কার্যকর করতে পারবে, এক্সিকিউশন করতে পারবে, সমস্যা নাই। নির্বাহী আদেশ সে দিতে পারবে, যেগুলো আগে সিভিল আদালতগুলো দিতে পারতো না। এখন সর্বমোট এক কথা আমি বলবো যে বর্তমান যে আইন কারেকশন হয়েছে সেটা যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা কাজে লাগাই, আর আমাদের সিভিল আইনজীবীদের যদি আগ্রহ বোধ থাকে যে না আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করব, তাহলে এই আইনের সুযোগে আমরা নিশ্চয়ই পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে এই বর্তমান সরকার। ধন্যবাদ স্যার। আমি যতটুকু বুঝতে পারলাম, সিভিল ল ফাউন্ডেশনে যদি আপনি এক্সপার্ট হতে চান, সিভিল সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিভিল ল ফাউন্ডেশনে আসতে হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।